নমস্কার, তাতান মামার খেলাঘরে স্বাগত। আজ আমরা এসে পড়েছি গোসাবা দ্বীপে। আগে যারা দেখোনি তারা আগের ভিডিওটা দেখে নেবে। সেখানে আমরা সুন্দরবন সম্পর্কে এবং ক্যানিং সম্পর্কে বেশ কিছু অজানা তথ্য শেয়ার করেছি। গোসাবা থেকে নেমে লোকনাথ ট্রাভেলসের সাথে এসে পড়েছি হ্যামিল্টন সাহেবের বাংলো। এবার চলো হ্যামিল্টন সাহেবের বাংলো সম্পর্কে তোমাদের টুকটুক করে কিছু কথা বলি। স্যার ড্যানিয়েল হ্যামিল্টন গোসাবায় আসার পর গোসাবার একেবারে ভুল পাল্টে দিয়েছিল। তিনি এইখানকার গরিব কৃষকদের জন্য সমবায় সমিতিও গঠন করেছিলেন। এছাড়াও এককালীন মুদ্রারও প্রবর্তন তিনি এখানে করেছিলেন। এবার আসি এই বাংলো সম্পর্কে। এটা পুরোপুরি সেগুন কাঠ দিয়ে তৈরি এবং জমি থেকে বা মাটি থেকে যথেষ্ট উঁচু করে বাংলোটি নির্মাণ করা হয়, কারণ সেই সময় জোয়ারের জল এইখানেই চলে আসতো। এখন তোমরা গেলে বুঝতে পারবে এই বাংলোটা কতটা দূর নদী থেকে, কিন্তু সেই সময় এই জল এই আশেপাশে চলে আসতো এবং বন্য পশুরও ভীষণ উৎপাত ছিল, যার কারণে এতটা সতর্কভাবে এই বাংলোটি তৈরি করা হয়। এবার আমরা এসে পড়েছি হ্যারিংটন সাহেবেরই নির্মিত বেগুন বাংলো, যা চলতি ভাষায় বেগুন বাংলো বলেও পরিচিত। যখন হ্যারিংটন সাহেব এই বাংলোটি নির্মাণ করেছিলেন, চলিত ভাষায় অনেকেই এটিকে বেগুন বাংলো বলেই উচ্চারিত করত। এবার আসি, এই বাংলোটি হলো নির্মাণ করার একটাই উদ্দেশ্য, হ্যারিংটন সাহেবের কোনো অতিথি আসলে তিনি এইখানে তাদেরকে বাস করতে দিতেন। আর তাদের অতিথির মধ্যে সবথেকে উল্লেখযোগ্য একটি নাম হলো রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর যখন গোসাবায় ঘুরতে এসেছিলেন এই বাংলোতেই থেকেছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে স্যার হ্যামিল্টনের সম্পর্ক ছিল একটা বন্ধুত্বপূর্ণ। তিনি গোসাবার মানুষের জন্য, এলাকার জন্য যে সমস্ত কিছু পরিকল্পনা করেছিলেন এবং বাস্তবায়িত করেছিলেন, তার সবটাই রবীন্দ্রনাথ ঠাকুর নিজের শান্তিনিকেতনে প্রচার করতে চেয়েছিলেন। তাই হ্যামিল্টন সাহেবের ডাকে রবীন্দ্রনাথ একেবারে পিছুপা না হয়ে চলে এসেছিলেন তার সাথে দেখা করতে, এবং এই বাংলোতেই তিনি রাত্রিবাস করেছিলেন। তাছাড়াও প্রথমে যেই হ্যারিংটন সাহেবের আরেকটা কটেজ দেখলাম, সেই কটেজেও কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর রাত্রিবাস করেছিলেন, এবং ওর মধ্যে একটি রুম রয়েছে যেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের ইউজ করা আসবাবপত্র এখনও সযত্নে রাখা। আবারও আমরা বোটে উঠে পড়েছি। ঘণ্টাখানেকের মধ্যে পৌঁছে যাব পাখিরালয়। চলো পাখিরালয় সম্পর্কে তোমাদের তো অজানা তথ্যও জানাবো, এবং ওখানে বেশ কিছু অলৌকিক ঘটনাও অবিরত ঘটে চলেছে, সেইগুলোও তোমাদেরকে বলি। চলো এবার খেয়ে নিই। খেয়ে নেওয়া হয়ে গেলে আমরা নেমে পড়ব পাখিরালয়। সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্যে পাখিরা বাঘের উপস্থিতি খুব ভালো টের পায়। ওরা বাঘেদের উপস্থিতি টের পাওয়ার সাথে সাথে একটা চিৎকার করে, বিশেষ ধরনের চিৎকার হয় সেটা, যেটা স্থানীয় মৎস্যজীবী বা মধু সংগ্রহকারীরা বিপদের সংকেত হিসাবে গ্রহণ করে। পাখিরালয়ের নাম হওয়ার পেছনে আরেকটা কারণ হলো, বছরের একটা নির্দিষ্ট সময় সাইবেরিয়ার সাগর থেকে হাজারো মাইল দূর থেকে প্রচুর পাখি আসে এই পাখিরালয়ে। আশ্চর্যভাবে কম্পাস বা কোনো জিপিআরএস ছাড়াই প্রত্যেক বছর ওরা একই সময় নির্দিষ্ট একটি গাছেই প্রত্যেক বছর এসে বাসা বাঁধে। পাখিরালয়ে একটা অদ্ভুত জিনিস কিন্তু রাত্রেবেলা স্থানীয় বাসিন্দারা অনুভব করে থাকে। গভীর রাতে তার আশেপাশে জঙ্গলে মানুষের কান্নার মতো শব্দ শুনতে পাওয়া যায়। অনেকেই মনে করেন এটা বিরল প্রজাতির পাখির ডাক, কিন্তু স্থানীয় শিকারীরা মনে করে এটা বনবিবির মায়া বা অতৃপ্ত আত্মার ডাক। আবার মাঝে মধ্যে দেখা যায় কোনো এক বিশেষ দিনে বা তিথিতে হাজার হাজার পাখি হঠাৎ উড়ে অন্য কোনো জায়গায় চলে যায়, আবার ঘণ্টা খানেক পর ফিরে আসে একই বাসায়। এই অদ্ভুত আচরণের সঠিক কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আজ অবধিও পাওয়া যায়নি। কথা বলতে বলতে এসে পড়েছি আমরা পাখিরালয়। এইবার বেশ কিছুটা হেঁটে গেলেই রিসর্টে পৌঁছে যাব। হাঁটতে হাঁটতে আরও একটা গল্প তোমাদের সাথে শেয়ার করি। সজনেখালি বা তার পার্শ্ববর্তী খাড়াইতে অনেক সময় মাঝরাতে ডাঁড় টানা শব্দ পাওয়া যায়। বনকর্মীদের মতে
কুয়াশা আচ্ছন্ন অন্ধকারে মনে হয় যেন পাশ থেকে নৌকা যাচ্ছে, কিন্তু টর্চের আলো জ্বালতেই পাশে কোনো নৌকার উপস্থিতি টের পাওয়া যায় না। স্থানীয়রা একে বলে ছায়া নৌকা। আরও অনেক কিন্তু গল্প আছে, সেটা পরবর্তী ভিডিওতে শেয়ার করব। এখন আমরা রুমে চলে এসেছি। এই যে বেশ গুছানো গাছানো একটা রুম দিয়েছে আমাদেরকে, 2টো বেড রয়েছে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। চলো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগে একটা লাইক দিয়ে দিও। পরবর্তী ভিডিও খুব শীঘ্রই চলে আসছে।